আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, কি অবস্থা সবার? কি ফিনান্স ও ব্যাংকিং এর অ্যাসাইনমেন্ট নিয়ে চিন্তিত? হ্যাঁ, তোমাদের এই চিন্তা দূর করার জন্যই এডুফ্লাইজ চ্যানেল আবারও পুনরায় কি করছে যে তোমার ফিনান্স ও ব্যাংকিং এর উপরেও কিন্তু অ্যাসাইনমেন্টের ভিডিও তৈরি করতেছে। তো আজকের ভিডিওতে আমরা কি দেখব? ক্লাস 9 এর ফিনান্স ও ব্যাংকিং এর ভিডিও দেখব, কিভাবে তুমি অ্যাসাইনমেন্ট তৈরি করবে সেই ভিডিওটি আমরা দেখব। তো তোমরা এখনো যারা এডুফ্লাইজ চ্যানেলকে সাবস্ক্রাইব করো নাই, অ্যাসাইনমেন্টের ভিডিও পেতে অবশ্যই কিন্তু এডুফ্লাইজ চ্যানেলকে তোমাদের সাবস্ক্রাইব করে রাখতে হবে, আর বন্ধুদের মাঝে ভিডিওগুলো বেশি বেশি করে শেয়ার করতে হবে। তো চলো শুরু করা যাক। তো আজকের ফিনান্স ও ব্যাংকিং যে অ্যাসাইনমেন্টটা তোমাদের দেওয়া হয়েছে ক্লাস 9 এর জন্য, এখানে আমাদের কি করতে বলেছে? এক নম্বরে বলছে হলো অর্থায়নের ধারণা লিখতে বলছে, অর্থায়নের ক্রমান্বয়ের ধারণা লিখতে বলছে, তারপর হচ্ছে অর্থনয়ের শ্রেণী বিভাগ লিখতে বলছে, ব্যবসায় অর্থায়নের গুরুত্ব লিখতে বলছে, ব্যবসায় অর্থায়নের নীতি বলছে, তারপর হচ্ছে তোমার আর্থিক ব্যবস্থাপকের কার্যগুলি লিখতে বলছে। তো চলো শুরু করা যাক। তো তোমাদের তোমরা অ্যাসাইনমেন্টটা শুরু করবে প্রথম হচ্ছে কোথা থেকে? তোমরা অ্যাসাইনমেন্টটা প্রথম শুরু করবে হচ্ছে অর্থায়নের ধারণা থেকে শুরু করবা। তো তোমরা কি করবা? অর্থায়নের ধারণা। দেখো তোমরা প্রতিটা পয়েন্ট এভাবে লিখে দিবা। প্রথমে এখানে আমি কি লিখেছি যে অর্থায়নের ধারণা, এটা তোমরা লাল কালার বাদে অন্য কোনো কালারও তোমরা লিখতে পারো, এটা কোনো প্রবলেম নেই। তো প্রথমে তোমরা হচ্ছে ইন্ডিকেট করে দিবা প্রতিটা পয়েন্টকে। তো আমি এখানে ইন্ডিকেট করে দিচ্ছি তোমার হচ্ছে কি অর্থায়নের ধারণা। তারপরে কি লিখতে আছে? আমরা একটা অর্থায়নের ধারণা নিয়ে নেব। অর্থায়ন তহবিল ব্যবস্থাপনা নিয়ে কাজ করে। অর্থায়নের ধারণা কি? মানে অর্থায়ন হচ্ছে তহবিল ব্যবস্থা নিয়ে কাজ করে। কোন উৎস থেকে কি পরিমাণ তহবিল সংগ্রহ করে, কোথায় কিভাবে বিনিয়োগ করা হলে কারবারে সর্বোচ্চ মুনাফা হবে, অর্থায়ন সেই সংক্রান্ত পরিকল্পনা প্রণয়ন ও বাস্তবায়ন করে। একটি ব্যবস্থা প্রতিষ্ঠানের ক্ষেত্রে মালামাল বিক্রয় থেকে অর্থের আগমন হয়। তারপর কি বলছে? একটি ব্যবসা প্রতিষ্ঠানের ক্ষেত্রে মালামাল বিক্রয় করে অর্থের আগমন হয়। তারপর হচ্ছে কারবারে মালামাল প্রস্তুত ও ক্রয় করার জন্য বিভিন্ন ধরনের তহবিলের প্রয়োজন হয়, যেমন মেশিনপত্র ক্রয়, কাঁচামাল ক্রয়, শ্রমিকের মজুরি প্রদান ইত্যাদি। এগুলো তহবিলের ব্যবহার। তহবিল এই প্রয়োজন অনুযায়ী পরিকল্পনা মাফিক তহবিল সংগ্রহ করতে হয়, যেমন উৎপাদন প্রক্রিয়া অব্যাহত থাকে। অর্থায়ন বলতে তহবিল সংগ্রহ ও ব্যবহার সংক্রান্ত এই প্রক্রিয়াকে বোঝায়। তো দেখছো, এভাবে কিন্তু তোমরা প্রতিটা পয়েন্ট পয়েন্ট করে লিখে দিবা। তো এখনো যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে নাও করো নাই, পরবর্তী ভিডিওগুলো পেতে অবশ্যই কিন্তু চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবা, কারণ আমাদের কিন্তু এই অ্যাসাইনমেন্টের উপরে বা যে কোনো একটা ভিডিও বানাতে কিন্তু আমাদের অনেকটা খাটতে হয়। আর তোমাদের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করে দিবা, কারণ তোমাদের একটু উৎসাহ কিন্তু তোমাদের এই অ্যাসাইনমেন্ট বানাতে অনেক উৎসাহিত করে। তারপরে কি আছে দেখো, তারপরে আমরা কিন্তু আর একটা পয়েন্ট লিখে দিব এখানে। আর বন্ধুদের মাঝে কিন্তু অবশ্যই বেশি করে অ্যাসাইনমেন্টগুলো শেয়ার করে দিবা, এতে কিন্তু তোমার বন্ধুরাও কিন্তু উপকৃত হয়ে যাবে। তো কি করবো এবার? আমরা আর একটা পয়েন্ট নিয়ে নেব, অর্থায়নের ক্রমান্বয়ের ধারা। তোমরা কি করবা? প্রতিটা পয়েন্ট আমি আবারও বললাম যে লাল কালার ইউজ বাদে তোমরা যে কোনো কালার এখানে ইউজ করে দিতে পারো, ইন্ডিকেট করে দিতে পারো। দেখি অর্থায়নের ক্রমান্বয়ের ধারা কি আছে দেখো, আমরা পড়ে দেখি। সপ্তদশ শতাব্দীর শিল্প বিপ্লবের পরেই উৎপাদন কৌশল জটিলতর হয় এবং বিশেষায়িত ও বিভাজিত প্রক্রিয়ার মাধ্যমে উৎপাদন প্রক্রিয়া উৎকৃষ্ট লাভ করে। বাজার প্রতিযোগিতায় টিকে থাকতে হলে অর্থায়ন সংক্রান্ত ধারা ও ব্যবহার অত্যাবশ্যক হয়ে যায়। হিসাব শাস্ত্রের বিকাশের সাথে সাথে অষ্টাদশ শতাব্দীতে ফিনান্স মূলত আর্থিক বিবরণীয় বিচার বিশ্লেষণের কাজে নিয়োজিত ছিল। ক্লাসিক্যাল ধারার ব্যষ্টিক অর্থনীতির উন্নতির সাথে সাথে কারবারের নিজস্ব বিশেষায়িত অর্থনীতি নিয়ে 19 শতাব্দীর শেষের দিকে অর্থায়ন সম্পর্কিত ছিল। তারপর অর্থায়নের ক্রমবিকাশের এই ধারা অর্থায়নের প্রকৃতি ও আওত্তা সম্পর্কে আমাদের একটি অর্থবহ ধারণা দেয়। গতানুগতিক ধারায় আর্থিক ব্যবস্থাপকদের প্রধান দায়িত্ব ছিল হিসাব সংরক্ষণ, তারপর ও তা বিশ্লেষণপূর্বক ভবিষ্যৎ কার্যক্রম প্রণয়ন। এছাড়া প্রতিষ্ঠানের প্রকৃত অবস্থা সম্পর্কে বিভিন্ন প্রতিবেদন তৈরি করা এবং নগদ অর্থের ব্যবস্থাপনার মাধ্যমে প্রতিষ্ঠানটি তার প্রদায়ের বিলগুলো যেন যথাযথ সময়ে পরিশোধ সমর্থন হয়। তাও অর্থায়নের ক্রমবিকাশের ধারায় অর্থায়নের কাজ হিসেবে যুক্ত হয়।
কিন্তু সভ্যতা বিকাশের সাথে সাথে প্রতিষ্ঠানের ব্যাপ্তি ও প্রযুক্তিগত উন্নয়ন আর্থিক ব্যবস্থাপকদের দায়িত্বকে পরিবর্তিত করেছে। অর্থায়নের বিকাশের মূল চারণভূমি যুক্তরাষ্ট্রে অর্থায়নের যে বিবর্তন গত শতাব্দীতে সংগঠিত হয়েছে তা হতে পারে বিশ্বেই অর্থায়নের বিবর্তনের ধারা হিসেবে পরিচিতি লাভ করে। অর্থায়নের ক্রমোন্নয়ের ধারাকে পর্যায়ক্রমিকভাবে উপস্থাপনে দেখা যায়। আমরা কি করলাম, যেখানে অর্থায়নের ক্রমোন্নয়ন ধারাকে পর্যায়ক্রমিকভাবে উপস্থাপনে দেখা যায়। আমরা কিছু উপস্থাপন করে দেখাবো এখন। আর তোমরা ভিডিওটি অবশ্যই আমি বলার পরে পজ করে লেখা শুরু করে দিবা, আর বন্ধুদের মাঝে কিন্তু অবশ্যই ভিডিও শেয়ার করে দিবা। তো আর কে কোন স্কুল থেকে দেখতেছো সেই স্কুলের নামটা বা কোন জেলা থেকে আমাদের অ্যাসাইনমেন্টগুলো দেখতেছো সেইগুলো তোমরা কমেন্ট করে জানিয়ে দিবে। তাহলে কি হবে, আমরা জানতে পারবো যে এই স্কুল থেকে বা এই জেলা থেকে আমাদের অ্যাসাইনমেন্টের ভিডিওগুলো দেখা হচ্ছে, আর আমরা কিন্তু অনেক উৎসাহী পাবো। তোমাদের একটু উপকার হলেই আমাদের সেটা তৃপ্তি। দেখো কি হয়েছে, আমরা কি করতেছিলাম, পর্যায়ক্রমে উপস্থাপন দেখাচ্ছি এখানে, এখন দেখাবো। তো ক নাম্বারে কি লিখতেছি আমরা, এখন ক নাম্বার করে লিখে দেবো, 1 2 লিখে দিতে পারো। তো ক নাম্বার দিতেছি, দেখো যে তোমার 1930-এর পূর্ববর্তী দশক, এ সময়কালে যুক্তরাষ্ট্রের কোম্পানিগুলোর মধ্যে একত্রিতকরণের প্রবণতা শুরু হয়। আর্থিক বিবরণী বিশ্লেষণ করে কোনো প্রতিষ্ঠানের সাথে কোনো প্রতিষ্ঠান একত্রীকরণ হওয়া উচিত এই সংক্রান্ত রূপরেখা দিতে আর্থিক ব্যবস্থাপকদের দায়িত্ব পালন করতে হয়। তারা এই একত্রীকরণের বিশাল অঙ্কের অর্থসংস্থান ও আর্থিক বিবরণী তৈরি করার দায়িত্ব পালন করে। আবার খ নাম্বারে তোমরা এইগুলো হচ্ছে তোমরা লাল কালার বা অন্য কালারে একটু পয়েন্ট করে দিতে পারো। তারপরে কি বলতেছে, 1930-এর দশক কি বলতেছে এখানে, ওইটা ছিল 1930-এর পূর্ববর্তী দশক, আর এটা হলো 1930-এর দশক। একত্রীকরণ প্রবণতা যুক্তরাষ্ট্রে যথেষ্ট সফলতা পায়নি। আগের দশকে একীভূত অনেক প্রতিষ্ঠানই পরের দশকের দেউলিয়া হয়ে যায়। উপরিক্ত 30-এর দশকে যুক্তরাষ্ট্রের চরম মন্দা শুরু হয়, অনেক লাভজনক প্রতিষ্ঠানও ক্ষতিগ্রস্তের তালিকায় পড়ে যায়। সমতা অবস্থায় কারবারগুলো পুনর্গঠন করে কিভাবে প্রতিষ্ঠানগুলোকে দেউলিয়াত্ব থেকে রক্ষা করা যায় এই ব্যাপারে আর্থিক ব্যবস্থাপক বিশেষ দায়িত্ব পালন করে। এ সময় থেকেই শেয়ার বিক্রির মাধ্যমে অর্থায়নের প্রয়োজন দেখা দেয়। তো এরপরে লিখে দেবা এভাবে, পজ করে ভিডিওটি পজ করে লিখতে থাকবা আমি বলার পরে। হচ্ছে গ নাম্বার কি, 1940-এর দশক। এ সময় সুষ্ঠুভাবে কারবারগুলো পরিচালনার জন্য তারলের প্রয়োজনীয়তা বিশেষভাবে উপলব্ধি করা যায়। নগদ অর্থ প্রবাহের বাজেট করে সুপরিকল্পিত নগদ প্রবাহের মাধ্যমে অর্থায়ন সেই দায়িত্ব পালন করে। তো এডুফ্লাইজ চ্যানেলের অ্যাসাইনমেন্টের ভিডিওগুলো তোমরা দেখতেছো, কে কোন জেলা থেকে দেখতেছো এটা কিন্তু তোমরা লিখে দাও, আমি আবারও বলে দিচ্ছি, কমেন্ট করে জানিয়ে দাও। তো ঘ নম্বরে এই পয়েন্টগুলো তোমরা এভাবে পয়েন্ট করে লাল কালি বা অন্য কোনো কালারের পয়েন্ট করে দিতে পারো, আমি তো বলতেছি। আর এই লেখাগুলো তোমরা অবশ্যই কিন্তু পয়েন্ট শেষ হয়ে যাওয়ার পরে যে লেখাগুলো সেগুলো কিন্তু অবশ্যই তোমরা লাল কালি দিয়ে লিখবা। পরে কি, 1950-এর দশক। এই দশকে অর্থায়ন পূর্বের দৃষ্টিভঙ্গি পরিবর্তন করে সর্বোচ্চ লাভজনক বিনিয়োগ প্রকল্প মূল্যায়নে নানা প্রকার গাণিতিক বিশ্লেষণ কাজে নিয়োজিত হয়। সুদূর প্রসারী প্র্যাকলনের মাধ্যমে উপযুক্ত দীর্ঘমেয়াদী বিনিয়োগ করে বিক্রয় বৃদ্ধি ও ব্যয় হ্রাস করে মুনাফা সর্বোচ্চকরণ করাই তখন অর্থায়নের প্রধান কাজে পরিণত হয়। এই ধারাকে অর্থায়নের সনাতন ধারা হিসেবে গণ্য করা হয়। পরে কি চ নম্বরে লিখতেছে 1960-এর দশক। এই দশক থেকেই আধুনিক অর্থায়নের যাত্রা শুরু। তাহলে আধুনিক অর্থায়নের যাত্রা শুরু কত দশক থেকে, 1960-এর দশক থেকে। অর্থায়ন মূলত বাজারকে অগ্রাধিকার দিতে শুরু করে। শেয়ার হোল্ডাররা প্রতিষ্ঠানের মালিক, ফলে শেয়ার হোল্ডারদের সম্পদ বা শেয়ারের বাজারদার সর্বাধিককরণই ছিল এই সময়ের অর্থায়নের উদ্দেশ্য। এই উদ্দেশ্যকে সফল করার ক্ষেত্রে নানা রকম আর্থিক বিশ্লেষণমূলক কাজ শুরু হয়। অর্থায়নের ঝুঁকির ধারণা জুড়িয়ে দেয় যে মুনাফা বৃদ্ধির সাথে সাথে সাধারণত ঝুঁকিও বৃদ্ধি পায়, সুতরাং মুনাফা বৃদ্ধি সর্বদা কাঙ্ক্ষিত না হতেও পারে। পরে 6 নম্বরে কি দিতেছি, 1970-এর দশক। এই দশকে কম্পিউটার অর্থায়নের শুরু হয়, যা শুধু উৎপাদন কৌশলী নয়, কারাবারি অর্থায়নগুলোরও পাল্টিয়ে দেয়। অর্থায়ন এখন অনেক অঙ্ক নির্ভর হয়ে উঠেছে।
কারণ কি কম্পিউটার চলে এসেছে, এই জন্য অর্থায়ন এখন অঙ্ক নির্ভর হয়ে উঠেছে। বেশিরভাগ আর্থিক সিদ্ধান্ত মূলত জটিল অঙ্ক নির্ভর এবং কম্পিউটারের মাধ্যমে তা সুচারু রূপে সম্পাদন করার প্রবণতা এই সময়ে বিশেষ জনপ্রিয়তা পায়, যেহেতু কম্পিউটার চলে এসেছে। যেমন ঝুঁকির ধারণা এখন অনেকটা সঠিকভাবে পরিমাপ ও ব্যবস্থাপনা করা হয়। মূলধনী কাঠামোর সনাতন ধারণাও অনেক জটিল ও অঙ্ক নির্ভর হয়। এই সময় যেসব তান্ত্রিক কারিগরি অর্থায়নের নানা তত্ত্বের বিশ্লেষণ সমৃদ্ধ করেছিল, তাদের মধ্যে হ্যারি মার্কোইজ, মার্টান মিলার, মডিল গিলিয়ানি ছিলেন উল্লেখযোগ্য। পরবর্তীতে 1990-এর দশকে এসব তাত্ত্বিকগণ গাণিতিক বিশ্লেষণের মাধ্যমে অর্থায়নের অগ্রগতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালনের জন্য নোবেল পুরস্কার লাভ করেন। জ নাম্বারে কি লিখতেছি? জ নাম্বার আমি লিখতেছি 1980-এর দশক। ব্যবসায় সম্প্রসারণ ও প্রতিযোগিতামূলক বাজার ব্যবস্থায় টিকে থাকার জন্য অর্থায়নের তার সনাতনী দায়িত্বের পরিবর্তন করে নতুন রূপে আবির্ভূত হয়। এই সময় প্রতিষ্ঠানের বিভিন্ন প্রকল্পের মধ্যে মূলধনের সুদক্ষ বন্টন প্রকল্পগুলো হতে অর্জিত আয়ের বিচার বিশ্লেষণ ছিল অর্থায়নের মূল বিষয়। এরপরে আমরা কি পাচ্ছি? ঝ নম্বরে লিখতে পারি হচ্ছে কি 1990-এর দশক ও আধুনিক অর্থায়নের সূচনা। এই দশকে বিশ্ব বাণিজ্য সংস্থা ওয়ার্ল্ড ট্রেড অর্গানাইজেশন আত্মপ্রকাশ করে। বিশ্বব্যাপী আমদানি রপ্তানি প্রতিবন্ধকতা ব্যাপকভাবে হ্রাস পায়। অর্থায়নও এ সময়ে আন্তর্জাতিকতা লাভ করে। এদিকে যেমন অর্থায়নের বিনিয়োগ সিদ্ধান্ত পৃথিবীর কোথায় কোন পণ্য প্রস্তুত করা ও বিক্রয় করা লাভজনক সেটা বিবেচনা করে। আর আরেকদিকে বিশ্লেষণ কোন মূলধনী বাজার কি প্রকৃতির ও কোথা থেকে তহবিল সংগ্রহ করা লাভজনক তাও অর্থায়নের বিষয়বস্তুতে পরিণত হয়। ফলে অর্থায়ন হলো ব্যবসা প্রতিষ্ঠানের ব্যবস্থাপনায় একটি প্রায়োগিক সমাধানের ক্ষেত্রে, যা হিসাব রক্ষণ, অর্থনীতি ও অন্যান্য আর্থিক বিষয়গুলোকে সংমিশ্রণ করে সৃষ্টি করে। তো এই যে টোটাল বিষয়টা কিন্তু আমরা দেখে ফেলছি। এখন আমরা একটা উপসংহার লিখতে পারি। তো উপসংহারে আমরা কি লিখতে পারি? আজকের যে অর্থায়ন ব্যবস্থা তা একদিনে গড়ে ওঠেনি। সভ্যতার ক্রমবিকাশের সাথে সাথে পাল্লা দিয়ে অর্থায়নের ধরনে এসেছে উৎকর্ষতা। অর্থায়নের গুরুত্বকে অনুধাবন করে প্রতিষ্ঠিত হয়েছে ব্যাংক সহ আরো অন্যান্য অর্থনৈতিক প্রতিষ্ঠান। তো দেখছো কোথায়, মানে তোমরা কোন কোন জেলা থেকে বা কোন কোন স্কুল থেকে অ্যাসাইনমেন্ট গুলো লিখতেছো আমাদের চ্যানেল থেকে, সেটা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবে। আর দেখছো আমাদের কিন্তু পুরোটা আমি রিডিং পড়ে দেখিয়ে দিয়েছি। এখন তোমরা প্রথম থেকে পজ করে ভিডিওতে আবার শুরু করো লেখা, এভাবে লেখা শুরু করো। আর তোমাদের বন্ধুদের মাঝে কিন্তু অবশ্যই আমাদের এই যে ভিডিওগুলো শেয়ার করে দিবে, সেক্ষেত্রে কিন্তু তারাও অনেক উপকৃত হবে। আর অ্যাসাইনমেন্টের সকল ভিডিও পেতে কিন্তু এডুফ্লাইজ চ্যানেল তোমাকে সাবস্ক্রাইব করে রাখতে হবে, কারণ এডুফ্লাইজ চ্যানেল একাডেমিক্যাল সকল ভিডিও করে। তো আজকে এই পর্যন্তই, দেখা হবে অন্য কোনো অ্যাসাইনমেন্টের ভিডিওতে, দেখা হবে তোমাদের সাথে। বিজয়, আল্লাহ হাফেজ।